দীর্ঘশ্বাস ফেলল বিভান। একটা বাটিতে কিছু বরফ এনে বসল রূপন্তীর মুখোমুখি। হাতে এক টুকরো বরফ নিয়ে আলতোভাবে ঘষতে শুরু করলো চুলের উপর চুইংগাম লাগা স্থানে। রূপন্তী কৌতূহল অনুভব করলো, লবণ, পানি আর বরফে কি সত্যিই চুল থেকে চুইংগাম ছেড়ে যায়? এর আগে তার মাকে চুল থেকে চুইংগাম ছাড়ানোর কার্যে সরিষার তেল প্রয়োগ করতে দেখেছে, যদিও তাতে ভালো ফল পেতে সে দেখেনি। সেখানে লবণ, পানি এবং বরফে কি ভালো ফলাফল পাওয়া যাবে? রূপন্তী কিছুটা উৎসুক হয়েই শুধালো, এতে কি চুল থেকে চুইনগাম ছাড়ানো যাবে? বিভান এক পলক তাকালো মেয়েটার উৎসুক মুখ পানে, অতঃপর আবার চুল থেকে চুইংগাম ছাড়ানোর কর্মে মনোযোগী হয়ে শুধালো, লবণ পানি ব্যবহারে চুলের তাপমাত্রা কমে যায়। এরপর চুল আটকে থাকা চুইংগামের উপর বরফ ঘষলে লবণ পানির প্রভাবে বরফ গলতে সময় লাগে। ফলস্বরূপ বরফ একটি সময় নিয়ে চুইংগামকে শক্ত করে ফেলে এবং চুল থেকে উঠে যেতে সাহায্য করে। বিভানের কথাগুলো শুনতে শুনতে তার পানে নজর আটকালো রূপন্তীর। এ বাড়িতে উঠেছে সে বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে, তবে এভাবে নিখুঁতভাবে ছেলেটার পানে তাকানো হয়নি কখনো। অবশ্য তাকাবেই বা কখন? যখন ওই দুজন মুখোমুখি তখনই তো ঝগড়ার আবির্ভাব। রূপন্তী এতদিন বাদে খেয়াল করলো ছেলেটা বেশ ফর্সা, কেমন ভিনদেশীদের ন্যায় ভাঙ্গাচূড়া মেদহীন একটা মুখমণ্ডলের অধিকারী বিভান। তবে সেই মুখমণ্ডলই যেন একরাশ সুদর্শনতা বহন করে। নাকের উপরে একটা কালো কুচকুচে তিলের উপস্থিতি, কিঞ্চিত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তার কপাল জুড়ে। এমনিও এদেশীয় বেশিরভাগ পুরুষেরই বাঙালি পুরুষদের ন্যায় চুল সিথি করতে বা পিছন পানে ঠেলে রাখতে দেখা যায় না। এরা তাদের চুলগুলো কপালের উপরেই সিথিবিহীন ছড়িয়ে রাখে। রূপন্তী আরও খেয়াল করলো বিভানের চোখ জোড়া। কেমন অদ্ভুত ছেলেটার চোখ জোড়ার রং! কালোও নয় আবার নীলও নয়, বাদামি বলা যেতে পারে, তবে হালকা ভীষণ। কেউ যদি ভালোভাবে লক্ষ্য করে তাকিয়ে থাকে বিভানের চোখের পানে, তবে বোধহয় খুব সহজে এবং স্পষ্ট রূপে তার চোখের গাঠনিক কাঠামো বুঝে নিতে পারবে। বিভানকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ মেয়েটার নজর আটকালো বিভানের গলায় উঁচু হয়ে থাকা এক স্থানে, যাকে শুদ্ধ ভাষায় বলে অ্যাডম আপেল। সকল পুরুষের গলাতেই এই অ্যাডম আপেল বিদ্যমান। সকল পুরুষের গলাতেই এই অ্যাডম আপেল বিদ্যমান। কারোটা একটু বেশি উঁচু, কারোটা মাঝারি পদের, আর কারোটা একটু নিচু। বিভানের গলার অ্যাডাম অ্যাপলটা একটু বেশি উঁচু। কথা বলার মধ্যে প্রতিবাদ ঢুক গেল, অ্যাপেলটা ওঠানামা করছে। রূপন্তীর কেমন ঘোর লেগে যাচ্ছে সেদিকে তাকিয়ে। ভীষণ ইচ্ছে হচ্ছে কিছুটা অনধিকার চর্চা করে বিভানের গলার অ্যাডম অ্যাপেলটা একটু ছুঁয়ে দিতে। তবে সে তা করল না। নিজেকে সংযত করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এর মধ্যে বিভানেরও চুল থেকে চুইংগাম ছাড়ানো শেষ। তীব্র এক যুদ্ধ জয় করে উঠল যেন ছেলেটা। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হয়ে গেছে, নাকি কান্না বন্ধ করে এবার নিজের কাজে যাও। রূপন্তী চমকালো। বড় বড় চোখ করে সে তাকালো চুলের পানে। চুলে আর কোনো চুইংগাম নেই। তার মানে চুল থেকে সত্যিই চুইংগাম ছেড়ে গেছে। রূপন্তী উঠে দাঁড়ালো, অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আমার চুল থেকে চুইনগাম ছিঁড়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিভান ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, না, মিথ্যে বলছি আমি। এসো, চুলে আবার চিংগাম লাগিয়ে দিই, তারপর বসে বসে নাকে কান্না করো। রূপন্তী হাসলো, চুলগুলো ধরে নেড়েচেড়ে দেখতে দেখতে বলল, না না, তার আর প্রয়োজন হবে না। আপনাকে ধন্যবাদ। আমি আসলে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটাও খারাপ নন। চোর হলেও লোকটা ভালো। মুহূর্তেই নিজের চোখ মুখ শক্ত করে তুলল বিভান। দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? আমি চোর? এবার আর তোমার চুলে আরেকবার চুইংগাম না লাগিয়ে দিলেই নয়। রূপন্তী ভীত হলো, ধর ফরিয়ে দৌড় দিল খাবার কক্ষের পানে।
যেতে যেতে না বলল, আপনি ভীষণ ভালো মানুষ, পরোপকারী, সৎ, আদর্শবান, সুশীল একজন পুরুষ। মেয়েটার হুট করে দৌড় দেখে উষ্ঠে হাসি ফুটে উঠল বিভানের। বেশ অনেকটা দিন পর যেন তার উষ্ঠ ফেটে এ হাসি আবির্ভাব। তবে তা দীর্ঘস্থায়ী হলো না বেশিক্ষণ। রূপন্তী প্রায় সাথে সাথেই বেরিয়ে এলো রান্নাঘর থেকে, আর তার সাথে হাসি গায়েব হলো বিভানের উষ্ঠেরও। মুহূর্তেই তার চোখ মুখ জুড়ে ফুটে উঠল পূর্বের ন্যায় গম্ভীর ভাব। রূপন্তী কোমরে হাত দিয়ে বলল, সকালে এত কষ্ট করে রান্না করে রেখে গিয়েছি, এক দানাও মুখে তোলেননি কেন? যেমন খাবার তেমনটাই পড়ে আছে। বিভানের কেন যেন রূপন্তীকে এই মুহূর্তে এক পাক্কা গিন্নির তুলনায় কম মনে হলো না। মনে হলো যেন রূপন্তী তার স্ত্রী, আর সে এক অবলা স্বামী যে কিনা স্ত্রীর কষ্ট করে রান্না করা খাবার মুখে তোলেনি, তাই তাকে শাসাচ্ছে। বিভানের পুরনো কিছু স্মৃতি স্মরণে এলো। অতীতে যখন তার মা বাবা বেঁচে ছিলেন, তখন তার মা প্রতিদিন সকালে উঠে রান্না করে বাবার জন্য টিফিন দিত অফিসে। মাঝে মাঝে যখন তার বাবা না খেয়ে বা অন্য কোথাও মধ্যাহ্ন ভোজ করে ফিরত, তখন তার মা ঠিক এমন ব্যবহারই করত। পুরনো স্মৃতিচারণ করতে করতে পুরনো ক্রোধও জাগ্রত হলো বিভানের হৃদয়ে। হৃদয়ে করা নাড়ল রূপন্তী তার শত্রুর মেয়ে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, এই মেয়েটার বাবাই তার বাবা মায়ের হত্যাকারী, তার একাকী জীবনের মূল চরিত্র। না না, এদের সে ক্ষমা করবে না, কখনো না। বিভান নিজের ভিতরের ক্রোধ নিয়েই বেরিয়ে বাহিরের পানে পা রাখলো। বিভান নিজের ভিতরের ক্রোধ নিয়েই বাহিরের পানে পা রাখলো। তবে যাওয়ার পূর্বে বলে গেল, আমার ইচ্ছে হলে আমি খাবো, ইচ্ছে না হলে খাবো না। তোকে কোনো প্রশ্ন করার অধিকার আমি দিইনি। তোকে রেখেছি শুধুমাত্র রান্নার কাজে। তুই প্রতিপালে রান্না করবি। রূপন্তী হতবাক হয়ে পড়ল। একটু আগেও তো লোকটার কথা একটু হলেও রসবোধ ছিল। হঠাৎ করে আবার কি এমন হলো যে এত রেগে গেল, যে একদম তুই তুকারি করছে? তবে কি চোর বলেছে বলে এত ক্রোধ? কিন্তু ওই শব্দটা তো সে দুষ্টুমি করে বলেছে। অবশ্য তারই ভুল। এ কঠিন মানব কি আর রসিকতা আর দুষ্টুমি বুঝে? এর নিকট এসব করাই বেকার। কেমন অনুভূতিহীন রুক্ষ এক মানব। মধ্য দুপুর, চারদিকে খা খা করছে রুদ্র। এই ক্ষণে বিভানের গাড়িটা এসে থামলো শহরের একটু বাহিরে এক নির্জন স্থানে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। সম্মুখেই একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি। চারদিকে গাছপালায় ঘেরা, পাখির কলকাকলি যেন এ বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ করেছে। শহরের বাইরে একাকী সময় কাটাতে এ বাড়িটি বিভান কিনেছিল কিছু বছর পূর্বে। তবে কলেজ, লেখাপড়া, ব্যবসার কাজ সব দিক সামলে খুব একটা এখানে আসা হয় না তার। বিভান দৃষ্টি ঘুরিয়ে একবার দেখলো বাড়িটা, অতঃপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঢুকলো ভিতরে। বসার কক্ষে পা রাখতেই দেখা মিলল অ্যারন, বেবি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং মেরি। হাত পা বেঁধে মেঝেতে বসিয়ে রাখা হয়েছে ছেলে মেয়েগুলোকে, আর তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে ইমাদ, জ্যাক, এরিক এবং হ্যারি। বিভান কক্ষে ঢুকতেই তার পানে এগিয়ে এলো ইমাদ। বেশ বিরক্তি নিয়ে বলল, এত দেরি করলি কেন? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বিভান উত্তর দিল না কোনো। একটু এগিয়ে গিয়ে বসলো অ্যারনদের মুখোমুখি। বেশ শান্ত কণ্ঠে শুধালো, তো এবার বল, তোদের সমস্যা কি? কলেজে নতুন কাউকে দেখলেই তাদের উত্ত্যক্ত করার জন্য মন আঁকাপাকা করে? অ্যারন কিঞ্চিত ভীত হলো। কণ্ঠ উঁচিয়ে কোনো কথাই বলতে পারল না সে। তবে ডোনাল্ড বেশ ভীত স্বরে বলল, গতকাল কলেজ কর্তৃপক্ষকে বলে নোটিশ পাঠিয়েছিলাম, তাতে তোদের হয়নি। আজ আবার ঝামেলা পাকিয়েছিস, নতুনদের উত্ত্যক্ত করতে নেমেছিস। কাল আবার এই কর্মে নামবি না, তার কি নিশ্চয়তা? বিভানের কথা শুনে চমকালো অ্যারন, বেরি, ক্লোরি, ডোনাল্ড, হলি এবং মেরি। হলি কিছুটা অবাক সুরেই বলল, গতকাল তাহলে কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের নামে নালিশ তুমি জানিয়েছিলে? আমরা ভেবেছি ওই নতুন মেয়েটা করেছে। বিভান হিসিয়ে উঠল সাথে সাথে। দাঁতে দাঁত চেপে বলল, তাই ওর চুল কাটতে গিয়েছিলে, আবার ওড়না কেটে চুলে চুইংগাম চিপড়ে দিয়েছিস। বিভান পকেট থেকে একটা চুইংগামের প্যাকেট বের করলো।
সেখান থেকে একটা চুইংগাম মুখে পুরে চিবুতে চিবুতে বলল, এখন যদি আমি তোদের মধ্যে চুইংগাম লাগিয়ে দিই, চুল কেটে দিই, তখন কেমন হবে? আতকে উঠল অ্যারনরা সকলে। তাদের মাথার চুল না থাকলে কেমন হবে? এতদিন তারা অন্যকে জ্বালিয়ে অন্যের হাসি তামাশা উড়িয়ে শান্তি পেয়েছে, এখন অন্যরা তাদের নিয়ে হাসি তামাশা করবে, অপমান করবে। এও কি মানার মতো? ক্লারি ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো বিভানের পানে, অনুনয় করে বলল। বিভান তবুও থামল না। মুখ থেকে সর্বপ্রথম চুইংগাম বের করে ক্লারির মাথাতেই চিপকে দিল, তারপর একে একে বাকি সকলের মাথায়। মুহূর্তেই প্রত্যেকের চোখ মুখের রং আরো পাল্টে গেল, কাদো কাদো হয়ে ধরা দিল। বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো ইমাদের পানে, শান্ত কণ্ঠেই বলল, কাচিরা দে তো। ইমাদ যেন কাঁচি নিয়ে প্রস্তুত ছিল আগে থেকেই। তৎক্ষণাৎ সে একটা কাঁচি এগিয়ে দিল। বাঁকা হাসলো বিভান, হাতের কাঁচিটা নিয়ে এগিয়ে গেল অ্যারনের পানে। অ্যারন তাকিয়েছিল বিভানের পানেই। তার হৃদয়ে কেন যেন রূপন্তী আর বিভানকে নিয়ে এক ভাবনার উদয় ঘটল। মনে হলো ওই মেয়েটা অর্থাৎ রূপন্তী বিভানের কেউ হয়, নয়তো ছেলেটা এতটা ক্ষেপে যাওয়ার কথা নয়। গতকাল কলেজ কর্তৃপক্ষের নিকট নালিশ দিল, আজ আবার তুলে এনে শাস্তি দিচ্ছে। আগেও তো তারা কলেজের কত নতুন নতুন শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেছে, তখন তো বিভান এমন প্রতিক্রিয়া করেনি, তাহলে আজ? অ্যারন কিছুটা সন্দেহ নিয়েই প্রশ্ন করল। বিভান থমকে গেল সাথে সাথে, হৃদয়ে কড়া নাড়ল। সত্যিই তো রূপন্তী তার কে হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর তো কিছুই নয়। তাহলে ওই মেয়েটার জন্য সে এত ভাবছে কেন? ওই মেয়েটাকে কেউ অপমান করলে তার রাগ হচ্ছে কেন? বিভান নিজের প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না, আর এগিয়ে এসে চুলও কাটল না কারো। কাঁচিটা আবার ইমাদের পানে বাড়িয়ে দিয়ে বলল, প্রত্যেকটা চুল কেটে এক হাত ভেঙে যার যার বাড়ির সম্মুখে ফেলে দিয়ে আসবে। ইমাদ কাঁচিটা ধরল। বিভান আর দাঁড়ালো না ওই স্থানে। মনের কোণে গভীর কোনো ভাবনার ঠাঁই দিয়ে প্রস্থান ঘটালো খুব দ্রুত। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে এই মুহূর্তে। সারাদিন জীবিকার তাগিদে নিজেদের পরিশ্রমের ইতি ঘটিয়ে এখন বোধ হয় সবাই নিদ্রা দেশে পাড়ি জমিয়েছে। তবে ঘুম নেই বিভানের দুই চোখে, মস্তিষ্ক জুড়ে শুধু রূপন্তী। কি আছে ওই মেয়েটার মধ্যে যে তার সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে, এক দণ্ড শান্তি দিচ্ছে না তাকে? এই যেমন এখন রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে। বারবার শুধু বিভানের কর্ণের নিকট অ্যারনের তোলা ওই একই বাক্য বেজে যাচ্ছে, কি হয় রূপন্তী তার? ক্ষণে ক্ষণে কেমন অস্থিরতা বাড়ছে তার। শেষ পর্যন্ত অস্থির হয়ে বিছানা ছাড়ল বিভান। কক্ষ থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়, হাতে বরাবরের নেই সিগারেটের প্যাকেট। এজন্য সে ছাড়তে পারবে না কোনোদিন। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে হাতে নিল। দুষ্টের মিলন স্থানে তা চেপে নিয়ে তাকালো আশেপাশে। হঠাৎ চোখ পড়ল রূপন্তীর কক্ষের বারান্দার পানে। বিভানের কক্ষ থেকে 2-3 কক্ষ ছাড়িয়েই এক কোণে রূপন্তীর কক্ষটা। এখান থেকে দাঁড়িয়ে কেমন মনে হচ্ছে মেয়েটার বারান্দায় পর্দা উঠছে। তবে কি বারান্দার দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছে রূপন্তী? হবে হয়তো তাই। বিভানের হৃদয়ে হঠাৎ এক নিষিদ্ধ চাওয়া নড়ে চড়ে উঠল। ভীষণ ইচ্ছে হলো সেদিনের ন্যায় আবারও বারান্দা থেকে রূপন্তীর কক্ষে ঢুকতে। এই নিশিরাতে বাহিরে মৃদু বাতাসের উপস্থিতিতে তার পাশে বসে থাকতে। যদিও সেদিন এভাবে বারান্দার দরজা খোলা রেখে ঘুমায়নি মেয়েটা। বেশ চেষ্টা করে কাঠ খড় পুড়িয়ে দরজা খুলে তবেই ঢুকতে পেরেছিল সে ভিতরে। তাও এক পর্যায়ে মেয়েটার ঘুম ভেঙে যাওয়ায় নিজের ইগো এবং মান ইজ্জত বাঁচাতে বাক্স পোটলা নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। নিজের হৃদয়ে জাগ্রত হওয়া ইচ্ছাকে দমন করতে চেয়েও পারল না সে। উষ্ণদায়ে স্থান পাওয়া সিগারেটটা ফেলে এই রাতে আবারও চোরের ন্যায় পাড়ি জমালো রূপন্তীর কক্ষের পানে।
বারান্দার খোলা দরজা দ্বারা খুব সাবধানে ঢুকলো ভিতরে। কক্ষে জ্বালানো ড্রিম লাইটের আলোয় রূপন্তীর দেহবয়ব স্পষ্ট। কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা। একটা টি শার্ট আর প্লাজো শরীরে জড়ানো তার, তাও টি শার্টটা কিঞ্চিত পেটের উপরে অবস্থান করছে। এই মুহূর্তে নাভিটা যেন সূচের মতো ধরা দিল বিভানের চোখে। হৃদয়টা লাফিয়ে উঠল তৎক্ষণাৎ। ঢোক গিলল বেচারা। এক নারীর কক্ষে মধ্যরাতে তার ঘুমের সুযোগ নিয়ে প্রবেশ যে কতটা জঘন্য কর্ম তা বুঝল এবার। তবে তা কি আর মন মানে? মানুষের জঘন্য অথবা নিষিদ্ধ কর্মের প্রতি টান বোধ হয় বেশি থাকে। বিভানের ক্ষেত্রেও তেমন হাজার চেষ্টা করেও সে পারেনি নিজেকে সামলাতে। তবে এখানে এসে যে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেনি। সেদিনও তো এসেছিল, এবং সেদিন রূপন্তীর পোশাক, ঘুমানোর ধরন সবই ঠিক ছিল। তাই বিভান ভেবেছিল আজও রাতের আধারে এই কক্ষে আসবে, একটু সময় বসে থেকে নিজের চক্ষু জুড়িয়ে মন শান্ত করে চলে যাবে। কিন্তু এ নারী তো তার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে এখানে। ছেলেটা বসলো রূপন্তীর পাশে, কাপা কাপা হাতটা রাখলো মেয়েটার পেটের উপরে, টি শার্টের উপরে। যেই না টি শার্টটা টেনে পেটটা ঢেকে দিতে যাবে অমনি নড়ে চড়ে উঠল মেয়েটা। বিভানের হাতটা গিয়ে পড়ল রূপন্তীর নগ্ন নরম পেটের উপর। চমকে উঠল বেচারা। আকস্মিক নারী দেহের এহেন স্পর্শে বিদ্যুৎ খেলে গেল যেন তার সর্বাঙ্গ জুড়ে। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিল বিভান। হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। সেই শব্দ ঘুম ভেঙে গেল রূপন্তীরও। বেচারি ফরফরিয়ে উঠে বসল। হতবাক হলো বিভান। এখন কি করবে সে? কোথায় যাবে? রাত্রির এই ক্ষণে তাকে নিজের কক্ষে দেখলে নিশ্চয়ই রূপন্তী বিষয়টা ভালোভাবে নিবে না। চরিত্রহীন উপাধি দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তারপর মান-ইজ্জত নিলামে। রূপন্তী আশেপাশে তাকিয়ে দেখার আগেই সরে পড়ল বিভান। নিজেকে লুকিয়ে নিল দরজার আড়ালে। আকস্মিক ঘুম ভেঙে মস্তিষ্কের স্বাভাবিকতা ফিরে পেতেই আশেপাশে তাকালো মেয়েটা। কই, কোথাও নেই তো কেউ। কিন্তু সেদিনের ন্যায় রূপন্তী কক্ষে কারো উপস্থিতি টের পেয়েছিল স্পষ্ট। তার নিকটে, খুব নিকটে ছিল কেউ। গলা শুকিয়ে এলো রূপন্তীর। 2 দিনই কি সে ভুল টের পেল, নাকি এখানে ছিল কেউ? কোনো অশরীরী মেয়েটা তৎক্ষণাৎ ফিরে তাকালো বারান্দার দরজার পানে। সেদিনের ন্যায় আজও দরজাটা খোলা। আজও কি সে দরজা খোলা রেখেই ঘুমিয়েছিল, নাকি কেউ খুলেছে? এই দরজা থেকে কেউ ঢুকেনি তো? কোনো চোর? রূপন্তী বিছানা ছাড়ল দ্রুত। ভয়ে দিশেহারা হয়ে গেল কক্ষের উজ্জ্বল আলোটা জ্বালাতে। ঠিক সেই সুযোগটা নিয়েই বিভান বেরিয়ে পড়ল দরজা থেকে বাইরে। রূপন্তী আলো জ্বালিয়ে খুঁজল পুরো কক্ষ জুড়ে। না, কেউ নেই। খাটের নিচ, দরজার আড়াল কিংবা অন্য কোথাও। তবে কি সত্যি সত্যিই কোনো ভূত? এই দোতলার উপরে কোনো সাধারণ মানুষের ওঠাও তো 4টেখানে কথা নয়। ভীত হলো রূপন্তী। বারবার মনকে বুঝাতে চাইল ভূত বলতে পৃথিবীতে কিছু নেই, ওসব মিথ্যা। কিন্তু মন কি আর তা মানে? গভীর রাতে একাকী থাকা অবস্থায় সর্বপ্রথম ভূতের ভয়টাই হৃদয়ে গ্রাস করে। সারাক্ষণ ভূতে বিশ্বাস না করা মানুষেরও এই সময়টাতে কেমন ভূতে বিশ্বাস জাগ্রত হয়। ভয়ে দিশেহারা হয়ে এবার রূপন্তী দরজা খুলে কক্ষ থেকেই বেরিয়ে গেল। ছুটে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। 2 হাত তুলে দরজায় করাঘাত করে বলল, বিভান ভাই, দরজা খুলুন, আমার রুমে ভূত এসেছে। বিভান খুলল না দরজা। রূপন্তীর ভয় বাড়ল আরো। ভূতটা আবার তার পিছন পিছন এখান পর্যন্ত চলে আসবে না তো? মেয়েটা ভয়ে ভয়ে একবার পিছন ফিরে তাকাতে গিয়েও থেমে গেল। মানুষের মুখে সে শুনেছে ভূত খুঁজতে পেছন ফিরে তাকালেই নাকি ভূত এসে ঘাড় মটকে দেয়। না না, তাকিয়ে কাজ নেই কোনো। রূপন্তী গলা বাড়ালো, আবারও দরজা ধাক্কিয়ে বলল, ও বিভান ভাই, দরজাটা একটু খুলুন না, আমার ঘরে ভূত এসেছে।
বিভান একটু সময় নিয়ে দরজা খুলল। সদ্য ঘুম থেকে ওঠার ভান ধরেই হাই তুলল কয়েকটা, অতঃপর প্রথমেই প্রশ্ন করল। আমি তোমার ভাই হলাম কবে থেকে? ভয়ে দিশেহারা রূপন্তী অতটা মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হলো না। কিঞ্চিত অবকতা নিয়েই বলল, মানে? বিভান ভাই বলে চিল্লিয়ে মরেছিলে কেন? আমি তোমার কোন জন্মের ভাই? রূপন্তী ভরকে গেল কিঞ্চিত। ভাই বলে ডাকার জন্য কি ভাই হতে হয় নাকি? অপরিচিত বয়সে বড় এদের তো ভাই, চাচা, দাদা বলে সম্বোধন করা হয় অহরহ। রূপন্তীও নিজ কক্ষে থেকে ভূতের ভয়ে তড়িগড়ি করে ছুটে এসেছিল তখন। এখানে এসে নিশ্চয়ই বিভান দরজা খুলুন বলে চেঁচানো অনুচিত কার্য। হাজার হলেও বিভান বয়সে তার বছর 5 বড়, তাই একটু সম্মান করে সে ডেকেছে, বিভান ভাই। এখন তাতেও দোষ। রূপন্তী কিছুটা হতবাক সুরেই শুধালো, বয়সে বড় হলে তো তাদের সম্মানার্থে ভাই, চাচা, দাদা বলেই ডাকে। আমিও সেই হিসেবে ভাই বলেই ডেকেছিলাম। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে বলল, আমি তোমার মায়ের পেটের ভাই? রূপন্তী ডানে বামে মাথা ঝাঁকালো, মৃদু স্বরে বলল, না। তাহলে আমাকে আর ভাই বলে ডাকবে না, কিছু বলে ডাকতে হবে না। কি বলে ডাকবো তাহলে? রূপন্তীর সহজ সরল প্রশ্ন, তবে চিন্তায় পড়ে গেল বিভান। সত্যিই তো ভাই বলে না ডাকলে কি বলে ডাকবে? রূপন্তীর কণ্ঠে ভাই ডাকটা শুনলে কেমন কলিজাটা ছেদ করে ওঠে। তাই ভাই বলতে বারণ করেছিল, কিন্তু এখন কি ডাকতে বলবে? নাম ধরে ডাকার অনুমতি দিবে? না, তাহলে শত্রুর মেয়েটা বেশি অধিকার পেয়ে যাবে, মাথায় উঠে নাচতে শুরু করবে। এমনিই তো এই মেয়ে মান সম্মান দেয় না, যখন তখন মুখে মুখে তর্ক করে। এখন যদি আবার নাম ধরে ডাকার অনুমতি দিয়ে দেয় তাহলে তো কেল্লাফ হতে। এই মেয়ে তো তাকে পাত্তাই দিবে না। বিভান একটু সময় নিয়ে ভাবল, অতঃপর বলল। রূপন্তী মাথা ঝাঁকিয়ে যা সায় জানালো বিভানের কথা। আর বেশি সে টানতে চাইল না এ বাক্যালাপকে। এমনি ভূতের ভয়ে জড়সড় অবস্থা, তার উপর আবার সম্বোধন নিয়ে তর্কাতর্কি। ঢোক গিলল রূপন্তী, আশেপাশে একবার নজর বুলিয়ে নিল। ওসব এখন রাখুন, আমার ঘরে না ভূত এসেছে। সব বুঝেও না বুঝার ভান ধরল বিভান। কপাল কুঁচকে অবাক সুরে শুধালো, ভূত? হ্যাঁ, সেদিনও এসেছিল, আবার আজও এসেছে। হুট করেই হু হু করে হেসে উঠল বিভান, যেন রূপন্তী তাকে কোনো হাসির কথা শুনিয়েছে। কপাল কুঁচকে এলো মেয়েটার, তবে পরক্ষণেই সেই কপালের ভাঁজ আবার খুলে গেল। ছেলেটার হাসি মন্দ নয়, হাসলে বেশ ভালোই লাগে, কিন্তু সে হাসে না। রূপন্তী এ বাড়িতে এসেছে আজ এতদিন, অথচ কোনোদিন একে একটু হাসতে দেখেছে বলে স্মরণে আসছে না। কিঞ্চিত সময় ব্যবধানেই মেয়েটার চোখ মুখ থেকে ভূতের ভয় সরে গিয়ে সেখানে স্থান করে নিল এক রাস মুগ্ধতা। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের মুখপানে। এ দৃষ্টিকে লক্ষ্য করেই থেমে গেল বিভান। কিঞ্চিত অপ্রস্তুত স্বরে বলল, ওভাবে তাকিয়েছো কেন? কাউকে আর কখনো হাসতে দেখো না নাকি? ঘুর কাটল রূপন্তীর, সেও অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। ইস, সে এতক্ষণ কিনা বিভানের পানে তাকিয়েছিল। নিশ্চয় ছেলেটা তাকে নিয়ে উল্টো পাল্টা ভেবে বসেছে কিছু। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী নিজের রূপকে। নিজের সপক্ষে কিছু বলতে তার আগেই বিভান বেশ তাচ্ছিল্যের স্বরে বলল, কোন যুগে বসবাস করো তুমি? এই যুগে এসে ভূত বিশ্বাস করো? তোমাকে তো জাদুঘর সাজিয়ে রাখা উচিত। রূপন্তী মানতে পারল না বিভানের কথা। প্রতিবাদী স্বরে সে বলল, সত্যি আমার ঘরে ভূত এসেছিল, তাও একদিন এই নিয়ে 2 দিন এসেছে। ও, তা ভূতকে তুমি দেখেছো? সে দেখতে কেমন? দেখিনি তো, সে যখন এসেছিল তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। বিভান উষ্ঠ বাঁকালো, কৌতুকের সুরে বলল, না দেখলে বুঝলে কিভাবে ভূত এসছে? নাকি তুমি চোখ মেলে ঘুমাও, তাই যে ভূত আসলো
আর তুমি ঘুমে বসে দেখে ফেললে বা জেনে নিলে? রো কুচকে এলো রূপন্তীর। এ লোক কি কোনোভাবে তাকে নিয়ে মজা উড়াচ্ছে? মনে তো তেমনই হচ্ছে। দাঁতে দাঁত চাপলো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি অনুভব করেছি। বাহ, তোমার অনুভব শক্তির বাহবা দিতে হয়। ঘুমের মধ্যেও তুমি ভূত অনুভব করতে পারো। থামলো বিভান, আবার বলল, গতকাল আমার একটা টি শার্ট বের করে দেখলাম তার কোনা কিসে যেন কেটেছে। আমি ধরে নিয়েছিলাম ইঁদুর কেটেছে, কিন্তু এখন তোমার কথা শুনে ভয় হচ্ছে। ওটা আবার কোনো ভূতের কীর্তিকলাপ নয় তো? প্লিজ তুমি আমার রুমে এসে একটু টি শার্ট দেখে বলো ওটা ভূতের নাকি ইঁদুরের। রূপন্তীর মেজাজ চটে গেল। এদিকে সে মরছে ভূতের ভয়ে, ওদিকে এই লোক তাকে নিয়ে মজা করছে। সত্যি সত্যি যদি সে ভূতের উপস্থিতি অনুভব না করত তবে কি সে এখানে আসতো? বিশেষ করে এত রাতে এই বদ পুরুষের সম্মুখে কখনো আসতো না। লোকটা ভাবে কি নিজেকে নিজে? ফুঁসে উঠল রূপন্তী, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আপনি কিন্তু এখন আমাকে অপমান করছেন। যার মান আছে তাকে অপমান করা যায়। তোমার মান আছে নাকি যে অপমান করব? আছে তো সে আদিকালের বুড়াবুড়ির ন্যায় ভূতের ভয়। এবার সত্যি সত্যি ভীষণ অপমানিত বোধ করলো রূপন্তী। তাকে আদিকালের বুড়ো বুড়ির সাথে তুলনা করলো এই লোক। মনের মধ্য থেকে মুহূর্তেই ভূতের ভয় সরে গিয়ে সেখানে জমা হলো বিভানের প্রতি এক রাশ ক্রোধ। তেতে উঠে বলল, আমার আপনার কাছে আসাই ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি একটা পাষাণ নির্দয় লোক। আপনি আর যাই হন আমাকে কোনো সাহায্য করবেন না। বুঝছো যখন, তাহলে এখানে দাঁড়িয়েছো কেন? আমার চোখের সামনে থেকে দূর হও। রূপন্তী এবার যেন তীব্র অপমান বোধ আর ক্রোধে রি রি করে উঠল। আর এক মুহূর্তেও দাঁড়ালো না সে ওখানে। ভূতের ভয়কে উপেক্ষা করে পা বাড়ালো কক্ষের পানে। কণ্ঠে ফুসফুস ধ্বনি তুলে বলল, যাচ্ছি যাচ্ছি, আমি এমনিও আপনার চোখের সম্মুখে থাকতে আসিনি। বিভান যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। যাক, মেয়েটা অবশেষে গেল। নয়তো যেভাবে ভূত ভূত করে তাকে অপ্রস্তুত করে তুলছিল তাতে কখন না যেন মুখ ফসকে বেরিয়ে যেত। বাক্যটা মনে আসতে না আসতেই চোখ মুখ কুঁচকে এলো বিভানের। এসব কি ভাবছে সে কেন ভূত হবে? আশ্চর্য! সে রক্ত মাংসে গড়া এক সুন্দর সুশীল মানব। এই মেয়েটার সাথে থাকতে থাকতে সেও কেমন পাগল হয়ে উঠেছে দিন দিন। ভোর হয়েছে বেশ আগে, চারদিকটা ভরে উঠেছে প্রাকৃতিক আলোয়, জনজীবনের ব্যস্ততাও বেড়েছে। অথচ রূপন্তীর ঘুম ভাঙল মাত্রই। সাপ্তাহিক ছুটির দিন আজ। স্কুল কলেজ কিংবা অফিস আদালত সব কিছুতেই ছুটি। রূপন্তীও তাই বেশ বেলা করে ঘুম থেকে উঠল। গতকাল রাতে ভূতের ভয়ে ঘুম হয়নি ভালো। অপমান সহ্য করতে না পেরে বিভানের সম্মুখ থেকে ক্রোধ দেখিয়ে কক্ষে চলে গেলেও ভয়ে আর ঘুমাতে পারেনি রাতে। তারপর একটু ঘুমালো, তাও এই ভোরে ভোরে। তাছাড়া আজ সকালে তাড়াতাড়ি উঠে বিভানের জন্য খাবার বানাতে হবে তেমন তারাও নেই। ছুটির দিনে ওই বদলুকের ঘুম দুপুরের আগে ভাঙে না। সেই সুযোগে নিজের ঘুমটাও একটু পূরণ করে নিল। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দ্রুততার সাথে সকালের নাস্তা তৈরি করতে কক্ষ থেকে বেরিয়ে এলো রূপন্তী। এবার আর না বেরোলেই নয়, ক্ষুধায় পেট চো চো করছে। তবে বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। এ কক্ষের সোফায় এক ধারে উস্কো খুস্কো চুলে বসে রয়েছে বিভান। দেখেই মনে হচ্ছে কেউ সদ্য ঠেলে ঠুলে তাকে ঘুম থেকে তুলে এনেছে। আর অন্য পাশে বসে রয়েছে মধ্যবয়স্ক এক জোড়া নারী পুরুষ এবং অল্প বয়সী একটি মেয়ে। এরা আবার কে? এতদিন হলো এখানে এসেছে রূপন্তী, এদের তো কখনো দেখেনি সে। মেয়েটা ভ্রু কুঁচকালো, শুনতে পেল লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী ওই মধ্য বয়স্ক পুরুষের গমগমে কণ্ঠস্বর। বেশ গম্ভীর কণ্ঠে সে বলল। বিভান উত্তর দিচ্ছে না কোনো, মাথা নিচু করে ঘুম ঘুম চোখে মুখে শুনে যাচ্ছে শুধু। মধ্যবয়স্ক লোকটা খেকিয়ে উঠল আরো, গলা বাড়িয়ে বলল। রূপন্তী এবার বুঝলো এরাই বিভানের মামা সরোয়ার হোসেন আর মামি রেবেকা বানু। পাশের মেয়েটা বোধহয় বিভানের মামাতো বোন, যদিও এর নাম রূপন্তী জানে না। মামা মামির নাম দুটো তাও জুবাইদা বেগমের সাথে কথায় কথায় একদিন জেনেছিল।
বিভানও মুখ খুলল না এ পর্যায়ে, শান্ত কণ্ঠেই জবাব দিল। তোমার ছেলের কাছে জিজ্ঞেস করলেই তো পারো। ওটা তো আর একটা বদমাইশ, ওর কাছে জিজ্ঞেস করে জীবনের সঠিক কোনো তথ্য পাওয়া গেছে যে এখন পাবো? বিভানের মামির আহত কণ্ঠস্বর, তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। এখানে দাঁড়িয়ে থেকে এদের কথা গিলতে থাকে। অবশ্যই তার পেট ভরবে না, পেট ভরাতে হলে রান্না করতে হবে। রূপন্তী আর দাঁড়িয়ে না থেকে পা বাড়ালো রান্নাঘরের পানে। বসার কক্ষের উপর থেকেই যেতে হবে সেখানে। তাই রূপন্তীর পানে বিভানের মামা মামির চোখ পড়তে সময় লাগলো না খুব বেশি। হুট করে ফাঁকা বাড়িতে এক তরুণীর উপস্থিতি অবলোকনে চমকালো সরোয়ার হোসেন, রেবেকা বেগম এবং তাদের মেয়ে। রেবেকা বানু অনেকটা চেঁচিয়ে উঠেই বলল,